আসসালামু আলাইকুম। 1 বছর পূর্তি হয়েছে। 1 বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাঁদাবাজি নাই, কোনো ঘুষ নাই। বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না। এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই, দেশে কোনো মাদক নাই। এরকম হওয়ারই তো কথা ছিল, তাই না? আসলেই কি তাই আছে? এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন। সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে। এর জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে, নির্বাচন হবে, নির্বাচনের পর একটা সরকার আসবে, সেই সরকার এই দেশের মানুষের জন্য কিছু করবে। আমি ডক্টর ইউনূসের যে সরকার, এই ইউনূসের সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো। তিনি কিছু চাঁদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন। ব্যক্তিগতভাবে তার টাদাবাজির ব্যাপারে কিছু জানি না, কিন্তু একটা একটা করাপ্টেড একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন। বাট ইউনূসকে আমাদের দরকার ছিল। এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন, এই গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি, এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল। তিনি ছিলেন, আছেন, আমার কোনো সমস্যা, সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক। এখন আপনি আমাকে বলবেন যে ভাই, এক এক করে যদি বলতে যাই, ইউনূস সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে। কে কি করছে এটার আমি বললাম না, আপনারা দেশে আছেন, আপনারা সবাই জানেন। আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না, যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর জন্য আমার এই যুদ্ধ না। আমার যুদ্ধের একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। কারণ আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। আমরা ভারত টারত নিয়ে কথা বলতাম, আমাদেরকে বলতো আমরা হলাম এগুলি নিয়ে নাকি সব গুজব ছড়াই, এগুলি কোনো সত্যি কিছু নাই। শেষ পর্যন্ত সেই ভারতই কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে। এই ভারতই এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন, 2 দিন আগেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে, কি দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি। হুম তুই কে রে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য? তোরও এনে হাগার পায়খানা নাই, তুই পায়খানা বানা আগে। তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে, তুই করা লাগবে না, তুই তোর দেশ নিয়ে চিন্তা কর। এটা বলেছে, এই এই ইন্ডিয়া বলেছে। তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত, তারাই সমস্যা। অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে। 5 তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি, বিএনপির কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে, এরকম মনে হয়। আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে। ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে, কারা নাকি রাজাকার, চিহ্নিত যুদ্ধাপরাধী, ওই যে পোস্টার সরানো নিয়ে এই হয়েছে না, চিহ্নিত যুদ্ধাপরাধী। শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয়, তাহলে এতিমের টাকা আত্মসাতেরটা তো মেনে নিতে হবে। খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে, তাই না? মানবেন নাকি? সাকা চৌধুরী তো জামাত করতো না, তারটা মানবেন? মানে একটু মানবেন একটু মানবেন না, এটা তো হইতে পারে না। আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না। দেখেন না, এখন পর্যন্ত দেশে যাইতে পারি নাই কেন জানেন? এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য। আপনি 1 বছর হয়ে গিয়েছে, এখনো অনেক মানুষ জেলখানায় আছে, তাদের কথা মনেও করেন নাই। কেউ কোথাও বলেনও নাই, বলেনও না, বলবেনও না। কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে, সেটা খেয়ে নেই, শেষ। এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেনে। এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায়। কোনো বড় রাজনৈতিক দল, না বিএনপি না জামায়াত, কেউ যায় নাই। এনসিপির কিছুটা, ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন,
মাহিন ভাই কিছুটা দিত, সময় দিয়েছে, সময় দেয়, এখনো সময় দেয়। এর বাইরে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই। আপনাদের সমস্যা মনে হয় না ওইটা? 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা, এটা মনে করেন না? যদি মনে না করেন, এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে, চড়া মূল্য দিতে হবে। এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয়, সেইখান থেকে বের হয়ে আসতে পারবেন কি না এটার কোনো গ্যারান্টি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না। চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি বলেছেন? মতিউর রহমান নিজামী একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন। কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন, আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই। আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কা একটা কথা বলে, কারণ আমি নিজেকে, আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি 71-এ জন্ম হইলে আমি 100% পাকিস্তানের পক্ষে থাকতাম, একদম 100%। এটা আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না, এখন বলছি সারা জীবন বলবো এটা। অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো। আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল, এই লোকের পক্ষে সম্ভব হয় নাই। তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি, এগুলি বলি। কেন বলি জানেন? চালাক, তাই বুদ্ধিমান, এই জন্য বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, আমার বাপ তো সেফ থাকতো। কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে, পাকিস্তানি লোকজনের ই করে। তাহলে কি হইলো? যারা তুলা দিয়ে আসলো, আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না। যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে, মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে। আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। জয় বাংলা আমার দেশের স্লোগান না, এটি ইন্ডিয়ার শিখায় দেওয়া স্লোগান। ভাই, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান, বহুত সমস্যায় পড়বেন। আমি ভাই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল এটা মানি না। এখন আপনি আমার যা মনে চায় তাই বলতে পারেন, কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল, সেটা ভারত এখনো বলে। এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি। এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে, ওইটা আমি এনাফ মনে করি না। আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ, ওই ব্যাপারে আপনি প্রকট, আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন, তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে, সব ধরনের থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। আসেন নাই, তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন। তাহলে ওইটা যুদ্ধ না, ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে। এখন আপনি যদি মনে করেন, আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ, এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমার এই ভিডিও এই মুহূর্তে যে মানুষগুলো দেখছেন, আমার ভিডিও পজ দিয়ে একটু 2 মিনিট চিন্তা করেন যে আমি আমার আশপাশে, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের আশপাশের যত গ্রাম আছে, কতজন মুক্তিযুদ্ধ ছিল। মুক্তিযোদ্ধা যে কটা আছে তার 80% ভুয়া। খোঁজ নেন, আপনার এলাকায় যে কটা মুক্তিযোদ্ধা আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন, আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া। আপনার বাপ গিয়েছিল? চাই নাই। তা মুক্তিযুদ্ধ আপনি করলেন না, আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা। এই যে এই সরকার এসে 1 বছর হলো, আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন? কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন? 30 লাখ, 3 লাখ, 3,000, এটা কি কেন করেন না? ওইখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না। ভাই, আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই। বার করেন। আপনি ভিডিও দেখছেন না, বার যেহেতু করেন, আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য। আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার 14 গোষ্ঠীর মধ্যে 71-এ মারা গিয়েছে কেউ আছে কিনা। পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে, যদি একটা খুঁজা পান, কান কেটে শুনেছি, উনি বলেছেন, তিনি বলেছেন, এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না। আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো, ভাই এত আবেগ থাকলে তো সমস্যা।
আমার কথা শুনলে আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের, ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই হয় নাই। 3 ডিসেম্বরের 3 থেকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে। পাকিস্তানের অস্ত্র ছিল না, ওই দিক থেকে সৈন্য আসছিল, সেটা আসতে পারে নাই। সপ্তম নৌবহর পাঠাবে, সেটা নিয়ে সমস্যা। ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে চায়, দেরি হয়েছে। পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে, ভারত করেছে। আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন? 16 ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল, কেন ছিল না? এগুলি নিজেরে কোশ্চেন করেন। আমি আমার নিজের কথা বলি, আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে ওরে যে সিনেমা টিনেমা দেখতাম, বাংলা সিনেমা দেখতাম না, বাংলা সিনেমায় দেখা বাবারে নিজের সন্তানকে কাঁথার ভেতর থেকে বের করে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল, দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইলো, বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো, করে মুভি একটা বানায় ফেলে। ওইটা দেখে দেখে বড় হয়েছে না, মানে কিছু না হইলেও কিছুটা তো আছে। শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল, আমি স্বীকার করছি, বিশ্বাস করেন জানতাম না তাই। আরে শালায় তো একটা বদমাস, এমন কোনো জাউরামি নাই যে এই শালা করে নাই। এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ্যাখানায়, মিথ্যা কথা না। ওর দলের এই যে শামসুল হক, ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বউরে সারা জীবন আকাম কুকাম করছে। ওর বউ এই যে নিউ ইয়র্কে, এই যে আমেরিকায় এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন। এই শালা এই যে পাপনের মা, এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান, এই শালায় তো ওরে কিছু করতে পারতো না। এই শালা শেখ মুজিব ওর এই আইবি রহমানরে আকাম কুকাম করতো। এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো। সুন্দরী ছিল তো, শেখ মুজিব এটারে করতো। বাকশাল ভাই, একটা মানুষের কোনো দল হবে না, খালি আমার দল একা। 30,000 মানুষের আপনি জাসদের মারলেন, আপনি দুর্ভিক্ষ করলেন, এত মানুষ মারা গেল, আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন? তারপর ওই যে 7ই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়ায় যেত ভাই ছোটবেলায়। আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু। আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই, জিয়াউর রহমানের লেখা বই, তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নেই। আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন, ছোট ছোট চটি বই, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা সহ 3-4টা বই আপনারা পড়বেন, পিডিএফ আছে। মেজর জলিলের খুব ছোট ছোট বই পড়লে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল, কেন 15ই এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে, কেন 16ই ডিসেম্বর এটা হইতে পারবে না। সো এগুলো হচ্ছে আমাদেরকে গেলানো হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য। আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান, আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম, আপনি খোঁজ নেন। আপনার গ্রামে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে, খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়াছেন, আমার একটু জানাবেন প্লিজ। কারোর বাড়িতে এসে পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে? হ্যাঁ, অনেক হিন্দু মেরেছে, এটা সত্যি কথা। কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান, পাকিস্তানি বাহিনী জানতো, পাকিস্তানের সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসছে, কি ষড়যন্ত্র করে এসছে। সেই কারণে তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই, যে এরে দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে দেশ, জন্য করা হয় নাই। কিন্তু আমরা যদি স্বাধীনতার কথা বলেন, আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড, আমাদের মতোই এই দেশ এমনি টিকতো না। পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে, এই দেশ টিকতো না, ইন্ডিয়াও টিকবে না, টুডে টুমোরো এটা টিকবে না, আপনারা বলে রাখলাম। তা আমরা স্বাধীন হইতেই হতো, বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই ন্যারেটিভ তো আওয়ামী লীগের ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ। আপনি এখন এটারে করছেন স্বাধীনতার চেতনা, জাতিসঙ্গীত, জাতীয় সঙ্গীত। ওই যে ছাত্রদলের সাধারণ সম্পাদক, ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা, ওর আওয়ামী লীগের নেতার ওই বাপেরে আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা। এই কালকে যে ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে, করেছে, এই নাসিরের কারণে হয়েছে এটা, কারণ নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা, ও করবে না এটা। ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে। তারপরে জাতীয় সঙ্গীত কোন পয়েন্টে আমার সাথে আসবে? জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো নাগরিকের না। এক, জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল 1905 সালে বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল। জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার, চুরি করা সুর। কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল?
এত আবেগী হয়ে তো লাভ নেই, এটা আবেগীও না। ওর বাপ আওয়ামী লীগ করে, এই নাসিরের বাপ আওয়ামী লীগ, খোঁজ নেন ইয়েতে যায়, এই নোয়াখালীতে যায়, ওর বাপ আওয়ামী লীগ করতো, যেই কারণে ও আজকে এইটা করে, এই পক্ষে কথা বলে। তো এখন এগুলি যদি করতে আসেন ভাই, আমি আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই, এটা করবেনই। অনেক মানুষ এসে বলতে পারে, ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলেন, চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না। ভাই, যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না, যার সুযোগ আছে, আমি তো দেখছি তো, একজন ম্যাডাম, নাম বললে চাকরি থাকবে না, ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন, নাম আর বললাম না, ম্যাডাম দ্বিতীয় শেখ হাসিনা হতে, শেখ রেহেনা হতে যাচ্ছেন। ম্যাডামের স্বামী নাই, এবার খুঁজে বার করেন গিয়ে যান, যা করতেছে ভাই। আমার এখন যদি নাকি আমি করতে যাই এক এক করে, যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই, এত প্রেশার নিতে পারবো না, দরকার নাই। সো এই দুর্নীতি মুর্নীতি নিয়ে যারা আমারে বলতে বলেন চাঁদাবাজি টাদাবাজি নিয়ে, ভাই অনেক করেছি, আর না, ওগুলিতে যাইতে পারো না। বাট এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই, আপনি আমার আব্বা হইলেও আপনারা কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো। আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন, স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষরে ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, পাছার চামড়া উড়ায় ফেলবো। দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন। আপনার মতো কত বালছাল এগুলি, আপনার নেতাদের, কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই কিছু বলি না, বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি, একটাও দাঁড়াইতে পারবেন না। সব কটার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে, ভাই এইখানে আমার এইটা করেছে ওইটা করেছে। ক্যামেরা বসায় রাখা লাগবে না, আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দেই, তাইলে পদে থাকা নেতা একটারও খুঁজে পাবেন না। সব মির্জা আব্বাস এত টাকা পয়সা, ব্যাংকের মালিক, এখনো চাঁদার টাকার ভাগ নেয় সন্ধ্যায়, তো বাদ নাই তো কেউ। আর অনেকের নাম বললাম না, টেকনিক্যালি নামটা আমি করে যাচ্ছি। ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে, যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই, এই ছাত্রদের কারণে আজকে মানে এই যে আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে, একমাত্র এদের কারণে। সো এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দিয়া যাও। এদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্পর্ক থাকবে, ভালো থাকবে না, বাট এদের ওভারঅল এই জুলাই যোদ্ধাদের প্রতি এই সম্মান, এটা আপনি দিবেন না সেটা আপনার ব্যাপার, আমি দিয়েই যাব। অনেকের কথাই বলছি না, কিন্তু চাঁদাবাজি টাদাবাজি এগুলো চলেই যাচ্ছে, বাট ওই জায়গাতে আঘাত করেন না, তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কথাবার্তা শুনলে যেন আপনার, কিছুদিন আগে এক চাঁদাবাজারে দেখলাম, দেখি সে বলতেছে এই কি আওয়ামী লীগের ওই ইয়েটা ছিল যে বাংলার তুমি কে আমি কে তুমি কে, ওই যে বাঙালি 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 বাঙালি, এটা তো পশ্চিম বাংলার ডায়লগ, ওরা আমাদের বাংলার সাথে, এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি, তুমি কে আমি কে বাঙালি, গণজাগরণ মঞ্চের ডায়লগ, সব কিছু মিলা গেলে তোমাদেরকে ওই দিকেই মিলাই দেওয়া হবে। সো খুব সাবধানে কাজ করতে হবে। আমরা এত কারোটা খাইও না পড়িও না, এত পাকনামি করার কিছু নাই। সবশেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু থ্রেট করলাম, কিছু বলি নাই কিন্তু, করবো টরবো এগুলি জাস্ট থ্রেট করলাম। কিন্তু আমি একতা চাই, ঐক্যবদ্ধ হন, এটা চাই। বিএনপি জামাত এনসিপি, আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, 71 টাইনেন না, এমনি দ্বন্দ্ব থাকবে। কে কটুক চাঁদাবাজি করেন, কে কটুক দখলবাজি করেন, কি করেন, এটা জনগণ রায় দিয়ে দিবে, জনগণের উপরে ছেড়ে দেন। আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই, জামাত যদি মনে করেন আমি বিএনপির চাইতে ভালো হইতে চাই, তাহলে বিএনপির চেয়ে ভালো কাজ করেন, এমনি আপনি ভালো থাকবেন, এমনি পাবলিকের ভোট পাবেন। এগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কোনো দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার ফের বিভাজনের চেষ্টা করে, তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো। তখন কিন্তু কিছু বলতে পারবেন না, এক পিনাকিদার একার গুতাই নিতে পারেন না, আমাদেরকে চাতায়েন না। এটা বলে রাখলাম ভাই, ভবিষ্যতে মার্ক করে রাখতেছি, কিন্তু কে কে কি বলেন এগুলি কিন্তু মনে আছে। ওই যে মিছিলের কথা বললাম একটা, তুমি কে আমি কে বাঙালি, ওরা কিন্তু মনে রাখছি। এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছি, কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পাওয়া যাবো ছেড়ে দেবো, পৃথিবীর কেউ তারেক রহমান ফোন করলেও শুনবো না,
ছেড়ে দিব তখন। তো তখন কান্নাকাটি করে লাভ হবে না। আগেই বলে রাখলাম, খুব সাবধানে। এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না। এটা দেশ স্বাধীন হওয়া দরকার ছিল, কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না। তর্কে গেলে তর্কে আইসেন, আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে। বাট তর্কে আমি যেতে চাই না। এটা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, বেটার। আমরা এখন একটা দেশ পেয়েছি। এই দেশে যারা যারা যেইভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়া দেশটারে কেমনে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন। রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু এনসিপির উদাহরণ, ওই যে একটা আছে, ওর নামটা কি, এই হুদাই খালি গুতায়, বিএনপিরে গুতায়, জামাতরে গুতায়। বিএনপির কয়েকজন আছে, এগুলি হুদাই খালি জামাতকে গুতাবে, এনসিপি গুতাবে। আমি মাঝখানে একটা করলাম যে ভাই খালেদা জিয়াকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা। তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম। পোস্ট করার পরে সার্জিস আমারে কল করলো, বললো যে ভাই আমাদের ভিতরে আমরা কি কেউ বলেছে এটা নিয়ে কোনো কথা? আর আমি বললাম যে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে, তাহলে কে কে বলেছে এটা? বললো ভাই আমাদের ভিতরে তো কেউ বলে না, আমাদের কেন্দ্রীয় আপনি দেখেন হাসনাত, আমি, নাহিদ, মাহফুজ বা কেউ, আমরা কেউ বলি না এটা নিয়ে। আমি দেখলাম আসলে বলে নাই। তো সার্জিসের ভেতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে। আপনারা সবাই বসেন ভাই, কোনো কিছু নিয়ে যদি সমস্যা হয় আপনারা বসেন, বসে তারপরে ঠিক করেন, এই জায়গাগুলোকে ঠিক করেন। কারণ এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে, কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না। আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন। আওয়ামী লীগের সেই শক্তি নাই, কিন্তু এটা করবে ইন্ডিয়া। কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে। এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে, দেশকে যদি নিরাপদে রাখতে চান, আপনাদের ভেতরে যা মনে চায়, যত মনে চায় দলাদলি, মারামারি, খুনাখুনি, যা মনে চায় করেন। আওয়ামী লীগ, ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ভাই কোনো দলের না। আমার একবার বিএনপি জামাত বানায়, জামাত বিএনপি বানায়। আমি আগেই বলেছি আপনাদের, আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি, সেটার নাম হচ্ছে এন্টি ইন্ডিয়ান পার্টি। আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ, এটা আমি সবসময় বলি, এখনও বলছি। ওই জায়গার বাইরে আমার কোনো কিছু করার নাই। আমার মাফ করে দিন। বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে ভাই আপনি চাঁদাবাজিকে করছেন। ভাই ওই যে বললাম যে চাঁদাবাজি নিয়ে যদি কথা বলতে যাই এখন, তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাব। কেন জানেন? কারণ হয়েছে যে অনেকের এরকম কমপ্লেন আসে যে সচিবালয়ে গিয়ে আমার সাথে চ্যাটিং আছে, সেটা দেখায় বলছে যে ভাই আমি কারোর ফোন করি নাই তা না। আমি অনেক সচিবরে ফোন করেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করেছি। ফোন করে যদি নাকি একটা গরিব মানুষের একটা ন্যায্য পাওনা, সে যদি অনেক দিন ঘুরছে একটা জিনিস নিয়ে, আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোট আনকোট ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে, যত উপদেষ্টার সাথে কথা হয়েছে, সবার কাছে, পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন, ভাই যদি ন্যায্য মনে করেন তাহলে কাজটা করে দিন। এই লোকটা অনেকদিন ধরে ঘুরছে, যদি ন্যায্য হয়, অন্যায্য কোনো, অনৈতিক কোনো আবদার, কোনো অনুরোধ, কোনো কিছু আমার কাছ থেকে কেউ যদি পান, জাস্ট আমার ফোন রেকর্ড করে ছেড়ে দিন। এখন আপনি যদি আমার নামে আপনারা কেউ ভয় দেখায়, আপনি দুর্নীতি করেন, আমার ভয় দেখায় যদি কেউ আপনার কাছে টাকা পয়সা চায়, আপনি যদি দেন, আমি কি করবো? আমার কিছু করার নাই তো। যদি নাকি আমারে কেউ টাকা পয়সা দিয়ে থাকেন, আমার কোনো ভয়েস, আমার কোনো কিছুতে যদি দিয়ে থাকেন, আল্লাহর রাস্তে, এটা আমার অনেক শত্রু আছে, যে কোনো আমার এটা দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে, ওর কাছে পাঠায় দিয়েন। পাঠায় দিলে দেখবেন যে ওরা আমার এটা প্রচার করবে। আমি এটি করি না, আল্লাহ যেন ওই রাস্তায় না নেওয়ায়। বাট ওই যে বললাম যে চাঁদাবাজির পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, এটা ঠিক করতে গেলে এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো লম্বা কথা বললাম 1 বছরের মাথায়। আপনাদের সবার কাছে আবারও সবশেষ অনুরোধ থাকবে, ভাই প্লিজ ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, তাহলে আমাদের দেশের সামনে অনেক খারাপ পরিস্থিতি বিরাজ করবে। ধরেন যেই ভাইরা বিএনপিতে আছেন, আপনাকে নিয়ে কোনো খারাপ কোনো কিছু যদি নাকি মানুষ সমালোচনা করে, ভাই আমার চাইতে, আমি তো এখনও বহুত গালি শুনি, বহুত সমালোচনা সহ্য করি। আমারে প্রচণ্ড ভালোবাসে এরকম মানুষের সংখ্যা যেমন আছে, আমাকে ঘৃণা করে এরকম মানুষের সংখ্যাও আছে। এই যে এই পরিস্থিতির ভেতরে আমি, যারা আমার সমালোচনা করে, আমি তাদের সমালোচনা অনেক কিছু, আসলে কি আমার এটা ঠিক হয় নাই, আমি নিজে ভুল করি,
আমার ফেসবুকে যে পোস্ট দেখেন না, আমার এই ফেসবুকের পোস্ট কিন্তু ধরেন 50% বা তারও কম আমি করি, 50% আমার অ্যাডমিনরা করে। আপনারা হয়তো অনেকে মনে করেন অনেক পোস্ট বোধহয় আমি মনে হয় এই পোস্ট করি, এরা করে। ইদানিং আমি সবাই বলে দিয়েছে যে টোস্টের সংখ্যা একটু কমায় করতে। তো এখন এই যে আমার যত ধরনের সমালোচনা টমালোচনা যা যা কিছু আছে, এখান থেকে অনেক কিছু শিখি আমি, অনেক কিছু শিখে তারপরে আমি আমার কাজ করি। আপনার নিয়ে সমালোচনা করলে তার শত্রু মনে করার কারণ নাই। শেখ হাসিনার আজকে এই অধপতনের কারণ একটাই, সে সমালোচনা সহ্যই করে না। যারা তেলবাজি করেছে তাদেরকে কাছের মানুষ মনে করেছে। এটা যদি মনে করেন, পরিণতি শেখ হাসিনার মতোই হবে। অতএব নিজের সমালোচনা করা শেখেন। আত্ম উপলব্ধির মাধ্যমে যদি আপনি নিজেকে তৈরি করেন, আমার মনে হয় সেটা আপনার জন্য, আপনার দলের জন্য, দেশের জন্য, সবার জন্য আমাদের ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। আওয়ামী মুক্ত একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ হাফেজ।